আমার নাম তনুজা। আমি একজন সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের গৃহবধূ। সবার জীবন হয়তো বাইরে থেকে শান্ত আর সাধারণ মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে কত ঝড় বয়ে যায় তা কেউ জানে না। এই গল্পটা আমার জীবনের তেমনই এক গোপন অধ্যায়, যা আমি আজ আপনাদের কাছে খুলে বলছি। আমি জানি না আমার এই স্বীকারোক্তি শুনে আপনারা কি ভাববেন, তবে একটা কথা বলতে পারি, আমি নিরুপায় ছিলাম। পরিস্থিতির শিকার হয়ে আমি এমন একটা পথে হেঁটেছি যার কোনো সামাজিক মর্যাদা নেই। আপনারা যারা আমার মতো মনের ভেতরে না বলা কথাগুলো শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন আমাকে সাহস যোগায়। আমার জীবন কাহিনী শুরু করার আগে বলি, এটা কেবলই এক নারীর দুর্বল মনের গোপন কথা। এর মধ্যে কোনো ভুল বার্তা খোঁজার চেষ্টা করবেন না। আমার আর স্বামীর বিয়েটা হয়েছিল পারিবারিক সম্মতিতে। বাইরে থেকে দেখলে মনে হবে আমরা সুখী দম্পতি, কিন্তু সত্যিটা হলো আমার স্বামী সুমন্ত মানুষ হিসাবে খারাপ না হলেও কেমন যেন একটা কাঠখোট্টা স্বভাবের। সারাদিন কাজ আর কাজ। অফিস থেকে ফিরেই টিভি দেখতে বসেন বা নিজের কাগজপত্রের হিসেব মেলান। দিনের পর দিন একই রুটিন। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর যে সহজ একটা খুনসুটি বা মনের আদান প্রদান থাকা দরকার, সেটা কবেই মরে আছে। আমি নিজের মতো রান্না করি, ঘর গোছাই, আর রাতের খাবার তৈরি হলে সুমন্তকে ডাকি। ব্যাস, এটুকুই আমাদের সম্পর্ক। আমার জীবনটা মূলত চলছিল আমাদের একমাত্র ছেলে রাহুলকে ঘিরে। রাহুল তখন ক্লাস 8-এ পড়ে। 8-এ উঠেই ওর রেজাল্ট খারাপ হতে শুরু করল। অঙ্ক আর বিজ্ঞানে এমন অবস্থা যে আমার রাতের ঘুম উড়ে গিয়েছিল। সুমন্ত সবসময় বলতো, তোমার জন্যই ছেলেটা নষ্ট হচ্ছে, তুমি শুধু আদর করতে জানো, একটু শাসন করতে পারো না। ওর কথাগুলো আমার বুকে তীরের মতো বিঁধত। আমি সারাদিন রাহুলের পেছনে খেটেও যখন কোনো উন্নতি দেখতাম না, তখন ভেতরটা হতাশায় ভরে যেত। অনেক চিন্তাভাবনা করে সুমন্তকে বললাম, শোনো, রাহুলের জন্য একজন ভালো টিউটর রাখতে হবে, আমি আর সামলাতে পারছি না। প্রথমে সুমন্ত রাজি ছিল না, খরচের কথা বলছিল, কিন্তু যখন ওর অফিসের এক সহকর্মীর ছেলে ফার্স্ট হল এবং সেটা নাকি ভালো টিউটরের জন্য, তখন সে নরম হল। সুমন্তর এক দূর সম্পর্কের ভাগ্নে, যার নাম আকাশ, সে নাকি খুব মেধাবী, আর সে এখন তার মাস্টার্স শেষ করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। সুমন্ত আকাশকেই ঠিক করল। ওকে ডেকে দেখি, সুমন্ত বলল, আমাদেরই তো ছেলে, বাইরের কাউকে ডাকার দরকার কি, খরচও কম হবে। সেদিন বিকেলে আকাশ এলো আমাদের বাড়ি। প্রথম দেখাতেই ছেলেটাকে আমার বেশ শান্ত আর ভদ্র মনে হল। ছিপছিপে গড়ন, পরিষ্কার শার্ট প্যান্ট, চোখে একটা পাওয়ারের চশমা। দেখতে খারাপ নয়, বরং বলা যায় বেশ আকর্ষণীয়। ওর শান্ত চোখজোড়ায় একটা অন্যরকম গভীরতা ছিল। আমি ওকে বসিয়ে চার আর বিস্কিট দিলাম। কথা বলার সময় সুমন্ত বলল, দেখ আকাশ, রাহুলের রেজাল্টটা খারাপ হচ্ছে, তুমি একটু বিশেষ নজর দিও, এ বছরটা খুব জরুরি, ভালো রেজাল্ট হওয়া চাই। আকাশ বিনয়ীভাবে মাথা নেড়ে বলল, ঠিক আছে মেসোমশাই, আমি চেষ্টা করব, কিন্তু শুধু আমার চেষ্টায় হবে না, আপনাদেরও সহযোগিতা লাগবে। বিশেষ করে মাসিমাকে ওর পড়াশোনার রুটিনটা একটু দেখতে হবে। ওর এই মাসিমা ডাকটা আমার কানে কেমন যেন একটা শান্তি এনে দিল। সুমন্তর কাছ থেকে কেবল তনুজা বা শোনো ছাড়া আর কিছু শুনতে পাই না। পরের দিন থেকে আকাশ আসা শুরু করল। সপ্তাহে 3 দিন সন্ধ্যায় 2 ঘণ্টা করে। প্রথম কয়েকটা দিন সব স্বাভাবিক ছিল। আকাশ আসত, রাহুলকে পড়াতো, আমি চা দিয়ে যেতাম। রাহুলকে পড়ানোর সময় আকাশ খুব সহজভাবে সব বোঝাত। ও চলে যাওয়ার পর আমি রাহুলকে জিজ্ঞেস করতাম, কেমন পড়ালেন স্যার? রাহুল বলতো, খুব ভালো মা, ওনার বোঝানোর স্টাইলটা অন্যরকম। দিনের পর দিন যখন আকাশ আমাদের বাড়িতে আসতে লাগল, তখন ধীরে ধীরে একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করলাম। সুমন্ত অফিস থেকে ফিরতে প্রায়ই দেরি করত, আর রাহুলকে পড়ানোর সময়টা হতো সন্ধ্যা 7টা থেকে 9টা। এই সময়টায় আমি প্রায়ই ওদের ঘরে গিয়ে দেখতাম রাহুল ঠিকমতো মনোযোগ দিচ্ছে কিনা। এক সন্ধ্যায় রাহুল একটা অঙ্ক নিয়ে খুব চিন্তিত ছিল। আকাশ ওকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু রাহুল কিছুতেই বুঝতে পারছিল না। আমি ঘরের দরজায় দাঁড়িয়ে সবটা দেখছিলাম। আকাশ তখন বলল, তনুজা মাসিমা, আপনি একটু বসুন তো, রাহুলকে আপনি এই অঙ্কটা একটু অন্যভাবে বুঝিয়ে দিন, ও মনে হয় আমার থেকে আপনার কথা বেশি শুনবে। আমি ইতস্তত করে ওদের পাশে বসলাম। আসলে আমার তো অত কিছু মনেও নেই, আমি শুধু রাহুলকে সাহস দিতে ওর কাঁধে হাত রাখলাম।
অঙ্ক বোঝানোর সময় আমার শরীরটা একটু আকাশের দিকে ঝুঁকেছিল। এক সময় যখন রাহুল কিছুটা মনোযোগ দিল, আকাশ তখন আমাকে বোঝানোর ভঙ্গিতে খাতার ওপর ওর হাতটা এনে রাখল। সে সময় আমার হাত আর আকাশের হাতের প্রায় লাগালাগি অবস্থা। আমার শরীরে যেন একটা বিদ্যুতের স্রোত বয়ে গেল। আমি দ্রুত হাতটা সরিয়ে নিলাম। বুকের ভেতর কেমন একটা ঢিপ ঢিপ শব্দ হতে লাগল। এই ছোট্ট স্পর্শ যা হয়তো অনিচ্ছাকৃত, কিন্তু আমার মনে একটা ঢেউ তুলে দিল। আমার মনে হল কতদিন পর কেউ আমার এত কাছাকাছি এলো। সেই ঘটনার পর আকাশ আর আমার মধ্যে কথা বলার সুযোগ যেন আরও বেড়ে গেল। রাহুলকে একটু ফাঁকা দেওয়ার নাম করে আকাশ আমার সাথে হালকা আলাপ শুরু করত। একদিন রাতে যখন সুমন্ত তখনও ফেরেনি, আমি আকাশের জন্য চা নিয়ে গেলাম। মাসিমা, আপনি কেন এত কষ্ট করছেন? আমি তো বলেছিলাম, আকাশ বলল। না না, তুমি এত মনোযোগ দিয়ে রাহুলকে পড়াচ্ছ, চা না দিলে কি হয়? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? আমি জিজ্ঞেস করলাম। না, অসুবিধা কিছু না, আসলে এখানে এসে আমার খুব শান্তি লাগে মাসিমা। আমি অবাক হলাম, কেন বলো তো? আকাশ মাথা নিচু করে হাসল। আসলে আমার বাড়িতে কেউ নেই, একাই থাকি। বাড়িতে ফিরলে খুব একা লাগে। আপনার সাথে বা রাহুলের সাথে কথা বললে মনে হয় যেন নিজের বাড়িতেই আছি। আপনার এই সরল যত্ন আমার খুব ভালো লাগে। ওর কথা শুনে আমার চোখটা ছলছল করে উঠল। ওর চোখের দিকে তাকিয়ে আমার মনে হল এই ছেলেটা সত্যি একা। আমি যেন ওর মধ্যে আমার না পাওয়া ভালোবাসার একটা ছায়া দেখতে পেলাম। ওর সেই সরল যত্ন কথাটা আমার হৃদয়ে গিয়ে ধাক্কা দিল। সুমন্ত তো আমাকে কোনোদিন বলেনি যে আমার কোনো কাজ তার ভালো লাগে। এরপর প্রায় প্রতিদিনই রাহুলকে পড়ানো শেষে মিনিট 10 ধরে আমাদের মধ্যে টুকটাক গল্প হতো। আকাশ জানতে চাইত আমার দিনকাল কেমন কাটছে বা আমি কোনো কিছু নিয়ে চিন্তিত কিনা। আমি ওর কাছে আমার কথাগুলো বলতে শুরু করলাম, আমার একা লাগা, সুমন্তর উদাসীনতা, সব। আকাশ খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনত। ওর নীরব সহানুভূতি যেন আমার ভেতরের শূন্যতাকে ভরিয়ে দিচ্ছিল। একদিন আকাশ বলল, মাসিমা, আপনার মনটা খুব নরম। আপনি এত চিন্তা করেন কেন? আপনার তো নিজের জন্য বাঁচা উচিত। ওর এই কথাগুলো আমার ভালো লাগছিল, কিন্তু একই সাথে একটা ভয়ও পাচ্ছিলাম। একজন অল্পবয়সী ছেলের সাথে একজন বিবাহিতা মহিলার এত ঘনিষ্ঠতা কি ঠিক? এই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে আমি বুঝতে পারছিলাম না। রাহুলের রেজাল্ট ধীরে ধীরে ভালো হতে শুরু করল। অঙ্ক আর বিজ্ঞানেও ও বেশ উন্নতি করল। সুমন্ত খুব খুশি হল। সে আকাশকে একটা দামি কলম উপহার দিল। কিন্তু এই খুশির আড়ালে আমার মনে একটা নতুন চাপ তৈরি হতে শুরু করল। একদিন রাতে আকাশ পড়ানো শেষে উঠে দাঁড়াল। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেলাম। সিঁড়ির কাছে পৌঁছাতেই ও হঠাৎ ঘুরে দাঁড়াল। আমরা মুখামুখি দাঁড়িয়ে, খুব কাছে, এত কাছে যে আমি ওর নিঃশ্বাসের গন্ধ পাচ্ছিলাম। আকাশ বলল, মাসিমা, একটা কথা বলবো? আমি ভয়ে ভয়ে বললাম, বলো। আকাশ আমার দিকে গভীর চোখে তাকাল। ওর চোখে সেই রাতে এক অদ্ভুত ঘোর দেখলাম, সেই দৃষ্টি যা আমার ভেতরের ঘুমিয়ে থাকা সব ইচ্ছাকে যেন জাগিয়ে তুলছিল। সে বলল, রাহুল খুব ভালো করছে, কিন্তু আমি সত্যি বলছি, ওর ভালো রেজাল্ট করার পেছনে আমার চেয়ে আপনার ভূমিকা বেশি। আপনি না থাকলে আমি এত মনোযোগ দিতে পারতাম না। আপনার উপস্থিতি, আপনার সেই যত্ন আমার কাজ করার শক্তি। আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম। এসব কি বলছো আকাশ? আমি কি করলাম? আকাশের গলাটা নিচু আর ভারী শোনাল। আপনি অনেক কিছু করেছেন। আপনি জানেন না, আমি যখন আপনাকে দেখি, যখন আপনি আমার জন্য চা নিয়ে আসেন, তখন আমার কেমন লাগে। আমি ওর চোখের দিকে তাকালাম। আমার বুকে ধুকপুকানি বেড়ে গেল। আমি বুঝতে পারছিলাম ও কি বলতে চাইছে। এই ইঙ্গিতটা কোনো সাধারণ শিক্ষক বা ভাগ্নের নয়, এটা অন্য কিছু। আমার মুখ দিয়ে কথা সরল না। আমি কেবল ফিসফিস করে বললাম, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। আকাশ ধীরে ধীরে আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে আমার শরীর যেন কেঁপে উঠল। আমার মনে হল আমি নিজেকে সরিয়ে নিতে পারছি না। আমার দুর্বল মন ওর এই স্পর্শ যেন অনেক দিন ধরে খুঁজছিল। আকাশ বলল, মাসিমা, আমি আপনাকে খুব পছন্দ করি, শুধু একজন মাসিমা হিসাবে নয়, একজন মানুষ হিসাবে। আপনি আমার খুব কাছের হতে পারেন। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না। রাহুলকে পড়ানোর অজুহাতে আপনার কাছাকাছি থাকার এই সুযোগটা আমি হারাতে চাই না।
আমার সারা শরীর তখন কাঁপছে। আমার স্বামী, আমার সমাজ, আমার বিবেক সব একদিকে, আর অন্যদিকে এই অসম্ভব আকর্ষণ, এই গভীর আকাঙ্ক্ষা। আমি বললাম, আকাশ, এটা ভুল হচ্ছে, আমরা এটা করতে পারি না। সুমন্ত জানতে পারলে কি হবে? আকাশ আমার হাতের ওপর চাপ দিল, কিন্তু সে চাপটা খুব নরম ছিল, যেন একটা অনুরোধ, কোনো জোর নয়। কেউ জানবে না। আপনার আর আমার এই অনুভূতি শুধু আমাদের দুজনার মধ্যে থাকবে। আমার এই দুর্বলতাটুকু আপনি মেনে নিন। যদি আপনি আমাকে ফিরিয়ে দেন, যদি বলেন আমি আর আসব না, তাহলে হয়তো আমি আর রাহুলকে পড়ানোর মনোযোগ পাব না। তখন ওর রেজাল্ট আবার খারাপ হয়ে যেতে পারে। এই কথাগুলোই ছিল আমার কাছে ইমোশনাল ব্ল্যাকমেল। সে সরাসরি কোনো থ্রেট দিল না, কিন্তু রাহুলের ভবিষ্যতের অজুহাত দেখিয়ে আমার আবেগকে ব্যবহার করল। আমি যেন এক নিমিষেই নিরুপায় হয়ে গেলাম। আমার কাছে রাহুলের ভবিষ্যৎ সবার আগে। আমি চাইলেও এই সম্পর্কটা ছিন্ন করতে পারলাম না। আমার দুর্বলতা আর রাহুলের রেজাল্টের দোহাই দিয়ে আকাশ যেন আমাকে এক কঠিন বাঁধনে বেঁধে দিল। আমি ধীরে ধীরে মাথা নেড়ে বললাম, ঠিক আছে, কিন্তু কেউ যেন না জানতে পারে। আমার এই সম্মতি ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হলো এর থেকে বাঁচার আর কোনো উপায় নেই। এরপর থেকে আমাদের সম্পর্কটা এক গোপন। আমি আর সামলাতে পারছি না। আমাদের এই সম্পর্কটা ছিল সম্পূর্ণ অবৈধ, সমাজের চোখে পাপ। তবু এই মানুষটার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে এক অন্যরকম জীবন দিচ্ছিল, যে জীবনে আমি উপেক্ষিত নই, যেখানে আমি আকাঙ্ক্ষিত। রাহুলের রেজাল্ট সত্যিই খুব ভালো হলো। সুমন্ত খুব খুশি। সে আকাশকে অনেক প্রশংসা করল, কিন্তু সুমন্ত বুঝতে পারল না এই ভালো রেজাল্টের অজুহাতে তার স্ত্রী কিভাবে এক নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। আমরা দুজনেই জানতাম এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু আমরা একে অপরের থেকে দূরে থাকতে পারছিলাম না। আকাশ আজও আমার কাছে আসে রাহুলের পড়াশোনার অজুহাতে, কিন্তু আসলে সে আসে আমার কাছে। আমি এখন নিরুপায়। একদিকে আমার ছেলে, তার ভালো রেজাল্ট, আর অন্যদিকে এই নিষিদ্ধ ভালোবাসা, যা আমার একঘেয়ে জীবনে নতুন রং এনেছে। আমি জানি যেদিন এই গোপন সম্পর্কটা ফাঁস হবে, সেদিন আমার সব শেষ হয়ে যাবে। তবুও আমি এই ভয় আর উত্তেজনা, এই নিষিদ্ধ সুখের আবর্তে ঘুরপাক খাচ্ছি।